সুপ্রিয় দর্শক, শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এনটিভির বিশেষ আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমাদের এই বিশেষ আয়োজনের শিরোনাম আমরা দিয়েছি চেতনা ২১। আজকে সেই ৫২ সালের পর চেতনা ২১ এই নামে আমরা এখানে একত্রিত হয়েছি। সুপ্রিয় দর্শক, আপনাদের জানিয়ে রাখি, আমাদের এই আয়োজনে কিছু কথা থাকবে, কিছু গান থাকবে, আবৃত্তি থাকবে এবং সঙ্গে থাকবেন আপনাদের অনুভব। আর এই অনুভবের সঙ্গে যুক্ত যারা, তারা ৫২-এর সেই ভাষা শহীদেরা। আসুন আজকের ২১-এর দিনে তাঁদের প্রথম স্মরণ করি, তাঁদের প্রথম শ্রদ্ধা জানাই। কারণ ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারিতে ঢাকার এই যে পিচ ঢালা রাজপথ, সেখানে তারা বুকের রক্ত ঢেলে দিয়েছিলেন আর তারপর নির্মাণ করেছিলেন এক ইতিহাস। এই ইতিহাসের ধারাবাহিকতায় পরবর্তীকালে আমরা ১৯৭১ সালে আমাদের এই স্বদেশ পেয়েছি, ১৯৭২ সালে পেয়েছি একটি সংবিধান। আর সেই তো পথ চলা। সারা বিশ্বে আজ ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আর সারা বিশ্বের বিভিন্ন ভাষী যারা আছেন, তারা আজকের দিনে নিজের ভাষার প্রতি আবার আন্তরিক দরদ প্রকাশ করছেন, মনে করছেন ৫২-র সেই শহীদদের। সুপ্রিয় দর্শক, আজকে আমাদের এই আয়োজনে চেতনা ২১ এই আয়োজনে আমরা কারা কারা আছি আপনাদের সাথে, আসুন তাঁদের সাথে প্রথমেই পরিচিত হয়ে নিই। আমাদের স্টুডিও ১-এ আছেন কথা সাহিত্যিক সেলিনা হোসেন। তারপর সঙ্গীত পরিবেশন করবেন আপনাদের সঙ্গে এই স্টুডিওতে আছেন মামুন জাহিদ খান, আছেন মিতু কর্মকার। আর আমাদের স্টুডিও ২-এ আছেন আবৃত্তি শিল্পী তামান্না ডেইজি, আছেন মজুমদার বিপ্লব। সুপ্রিয় দর্শক, আপনাদের জানিয়ে রাখি, আমরা আমাদের স্টুডিও ১ এবং স্টুডিও ২-এর বাইরেও চট্টগ্রাম স্টুডিওর সাথে সম্পৃক্ত হব। সেখানে আছেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি জনাব কলিম সারোয়ার। সুপ্রিয় দর্শক, আপনাদের সঙ্গে পরিচিত হলাম আর জানিয়ে রাখি, আমি সৌমিত্র শেখর আছি সঞ্চালনায়। ১৯৫২ সালের ভাষা আন্দোলন, হ্যাঁ আমরা বলবো এটা হলো রাষ্ট্রভাষা আন্দোলন, কিন্তু ভাষার লড়াইটি কিন্তু ছিল অনেক আগে থেকে, আজকে পর্যন্ত আছে। কারণ এই ভাষা আমাদের মাতৃভাষা, এই ভাষা আমাদের প্রাণের চেয়ে বেশি। প্রিয় দর্শক, আসুন সেই প্রাণের চেয়ে বেশি যে ভাষা, যে ভাষার জন্য আমাদের গর্ব, যে ভাষার জন্য আমাদের প্রাণ দান, আজকেও অন্তরের অন্তরাতে বাজে তারই সুর। আসুন অতুল প্রসাদের সেই গানটি স্মরণ করে শুনে শুনে শুরু করি আজকের আয়োজন। পরিবেশন করবেন মিতু কর্মকার। মোদের আশা আমরি বাংলা ভাষা, মোদের গৌরব মোদের আশা আমরি বাংলা ভাষা। তোমার কোলে তোমার বলে কতই শান্তি ভালোবাসা, মাগো তোমার কোলে তোমার বলে কতই শান্তি ভালোবাসা, আমরি বাংলা ভাষা। মোদের গৌরব মোদের আশা আমরি বাংলা ভাষা।
প্রিয় দর্শক, আমরা শুনলাম যে গান, এই গান সত্যিই আমাদের এই ভাষা, এই দেশ, তার যে মাতৃরূপ, সেই মাতৃরূপকেই প্রকাশ করে। যার কথা শুনলে প্রাণ জুড়ায়, যার বাতাসে আমাদের শরীর জুড়ায়, এই দেশই তো আমাদের বাংলাদেশ। এই বাংলাদেশের বাংলা ভাষা, তার যে লড়াই অনেক আগে থেকে ছিল, বলছিলাম সেটা শুরুতে। প্রিয় দর্শক, আসুন সেটি আমরা জেনে নিই আরেকটু অন্যভাবে আজকের অতিথি কথাশিল্পী সেলিনা হোসেন তার কাছ থেকে। আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি ভাষা আন্দোলনের অমর শহীদদের, যাদের রক্তের বিনিময়ে আজকের এই বাংলাদেশ। বাংলা ভাষা নিয়ে আমাদের দীর্ঘ সময়ের ইতিহাসের একটি পরাক্রম বিজয় আছে। আমি যদি বলি আজকের অনুষ্ঠানের নাম ২১-এর চেতনা রাখা হয়েছে, ২১ কিন্তু একটি শব্দ বা তারিখ মাত্র আমাদের জীবনে আজকে নয়। ২১ আমাদের সার্বিক ধারাবাহিকতার একটি বড় বৈশিষ্ট্য। যদি বৈশিষ্ট্যকে আমরা সেই চর্যাপদের সময় থেকে ধরি, চর্যাপদ হলো, আমি দর্শকদের জন্য বলছি যারা বাংলা ভাষার সঙ্গে সম্পৃক্ত না, হয়তো বিষয়টা অত গভীরভাবে জানেন না, সেটা হলো বাংলা ভাষার আদি নিদর্শন দ্বাদশ শতাব্দীতে। সেই সময়ে ৪৬ জন কবি বাংলা ভাষায় যে কবিতাগুলো রচনা করেছিলেন, সেটাই চর্যাপদ নামক গ্রন্থে রচিত হয়েছে এবং সংরক্ষিত হয়েছে। এই বইটি পরবর্তী সময়ে ১৯বিংশ শতাব্দীতে নেপালের রাজদরবার থেকে উদ্ধার করেছেন পণ্ডিতরা। তো সেই সময়ে অনেকজন কবি ছিলেন, একজন কবি ছিলেন ভুসুকু তার নাম। তিনি যে একটি কবিতা লিখেছেন যে আজি ভুসুকু বাঙালি ভৈলি, আজকে ভুসুকু বাঙালি হলো। তার মানে সেই সময়ে, সেই কবির সময়ে এমন কোনো প্রতিরোধের জায়গা হয়তো তৈরি হয়েছিল, যে কারণে সাহিত্যের ভিতর দিয়ে তিনি এমন একটি অমর পংক্তি রচনা করেছিলেন, সময়কে চিহ্নিত করেছিলেন, বিধৃত করেছিলেন। এবং আমরা জানি চর্যাপদের সেই সময় থেকে যে ভাষা, সেটা বিবর্তিত হতে হতে আজকের বাংলা ভাষা। সুতরাং প্রতিরোধের জায়গা কিন্তু সেই তখন থেকে শুরু। আমরা যদি চেতনায় ২১ বলি, আমরা সে জায়গায়ও ফিরে যেতে পারি যে আমাদের চেতনায় সে সময় ভাষার জন্য, মাতৃভাষার জন্য এই প্রবল জায়গা ছিল। আমি আরেকটু বলে শেষ করব যে যখন আমাদের আরেকজন কবি আব্দুল হাকিম রচনা করলেন যে যেসব বঙ্গেতে জন্মি হিংসে বঙ্গবাণী, সেসব কাহার জন্ম নির্ণয় না জানি। পরবর্তী সময়ে তিনি বলেছেন যে নিজের মাতৃভাষাকে ভালো যে বাসে না, সে সেই দেশে থাকবে কেন, সে না তাহলে অন্য দেশে চলে যাক। তার পরবর্তী পংক্তি দুটো এমন। তো সেই সময়ে আমরা যখন ইতিহাস, আপনি ভালো জানেন, আপনি বাংলার অধ্যাপক, যে সেই সময়ে যখন আমাদের আরবি হরফে যেই কোরআনের জায়গাগুলো ছিল, সেগুলো তারা বাংলা ভাষায় রচনা করার চেষ্টা করেছিলেন, মানে অনুবাদ করে। তখন তার মধ্যে প্রতিরোধের জায়গা উঠেছিল যে না, আরবি হরফের এই বিয়েটাকে এখানে এইভাবে বাংলা ভাষায় আনা যাবে না। তখন আব্দুল হাকিম কবি নিজে বলেছেন, আল্লাহ বলেছেন যার মাতৃভাষা যেটা, সে ভাষায় তার ধর্মগ্রন্থ পড়া উচিত। এবং তিনি তখন, তারা যারা সেই সময় কাজটি করেছিলেন, তারাও একটা প্রতিরোধের মুখে কাজটি করেছিলেন। এবং আমাদের কোরআন শরীফের বাংলা অনুবাদ যখন আমরা পাই, তখন আমরা দেখতে পারি সেটাও প্রতিরোধের জায়গা ছিল আমাদের জন্য। এবং পরবর্তী সময়ে আরও অনেক উদাহরণ আছে। তারপরেও যদি আমরা ৪৭-এ আসি, ৪৭ পরবর্তী সময়ে আজকে যে গানটি গাইলেন যে মোদের গরব মোদের আশা, এই চিন্তা নিয়ে, এই চেতনা নিয়ে ২১কে নির্মাণ করে আমাদের শহীদরা তখনকার দিনে নিজেদের মাতৃভাষাকে রাষ্ট্রভাষার মর্যাদায় প্রতিষ্ঠিত করার জন্য জীবন দিলেন। আমরা এভাবেই ভাষাকে সমুন্নত করেছি আমাদের জীবনে। ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় দর্শক, আমরা চমৎকার করে শুনলাম যে আমাদের ভাষার লড়াইটি কেমন ছিল। নানাভাবে আমরা লড়াই করেছি। সেই যে ভুসুকু বাঙালি ভৈলিস, ভুসুকু থেকে শুরু হয়েছে, হয়তো তারও আগে, কিন্তু লিখিত পেয়েছি ভুসুকু থেকে। আব্দুল হাকিমও করলেন। এরপরে ৭১ সালে দেশ পেলাম, এখনও কি নেই সেটা? কেমন আছে সেটি আলোচনা শেষ পর্যায়ে শুনবো আমরা, কিংবা আলোচনা করতে করতে আমরা জানবো। তার আগে আসুন আমরা একটি আবৃত্তি শুনি মজুমদার বিপ্লবের কণ্ঠে। আমাদের স্টুডিও ২ থেকে মজুমদার বিপ্লব। তখন আমার বায়োস্কোপের বাতিক ছিল, ঠিক মনে নেই কোন সিনেমায় দেখেছিলাম ছবির নায়ক বিকাশ রায় না অসিত বরণ।
চন্দ্রাবতী, কানন দেবী, কে নায়িকা ঝাপসা হয়ে মুছে গেছে। দেখেছিলাম নদীর তীরে তাল নারিকেল সুপুরি বন। বাসায় ফিরে বাড়ির জন্য কেঁদেছিলাম। হে রূপমহল, তখন আমি কতটুকুন। আছেন বটে এমন মানুষ, হয়নি দেখাই। দেখিনি যার যত্নে রাখা ঝাপসা ছবি। কুটুম্ব নন, আত্মীয় নন, শত্রুও নন, পিতৃবন্ধু এসব কিছুর ধার ধারে না। অথচ তার আনাগোনা সকল ঘরে। সবাই চেনেন বাতাস যেমন পরিচিত। লাল সবুজে ঝিলিক মারে কৃষ্ণচূড়া। পাগলা হয়ে ডাকতে থাকে কালো কোকিল। বাড়তে থাকে গাছের মতো শহীদ মিনার। বুকের ভিতর শেকড়গুলো আলাপ করে। প্রিয় দর্শক, আমরা কবিতা শুনলাম। কবিতা শুনতে শুনতে মনে হলো সত্যি এত মধুর ভাষা বাংলা। মনে হলো বাংলা ভাষার যে শব্দরাজি নক্ষত্রের মতো চারিদিকে শত শত লক্ষ লক্ষ, এবং তার যে ব্যঞ্জনা অসাধারণ। এই যে এই শব্দ কিন্তু নানা জায়গা থেকে উঠে এসছে বাংলা ভাষায়। শুধুই যে প্রমিত শব্দ তা কিন্তু নয়, এসছে আঞ্চলিক শব্দ, দেশি বিদেশি কত নয় শব্দ আছে। প্রিয় দর্শক, আপনাদের শুরুতেই জানিয়ে দিয়েছিলাম আমাদের চট্টগ্রাম স্টুডিওতে একজন অতিথি আছেন, চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জনাব কলিম সারোয়ার। প্রিয় দর্শক, আসুন তার সাথে আমরা সংযুক্ত হই, তার কথা শুনি। জনাব কলিম সারোয়ার, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? আপনার কাছে আমার শুনতে পাচ্ছি। একটু জানবার আছে, সেটা হলো এই যে 21শে ফেব্রুয়ারিতে ঢাকার রাজপথে রক্ত দেয়া হয়েছিল। 21-এর যে ভাষা আন্দোলন, রাষ্ট্রভাষা আন্দোলন, সেটি শুধুই ঢাকা কেন্দ্রিক ছিল না, সেটি ছিল চট্টগ্রামেও, সেটি ছিল রাজশাহীতে, সেটি ছিল আমাদের বাংলাদেশের প্রতিটি অঞ্চলে। তবে হ্যাঁ, চট্টগ্রামে কিন্তু প্রথম কবিতাটি লেখা হয়েছে, প্রথম কবিতাটি মুদ্রিত হয়েছে, প্রথম কবিতাটি বিতরণ করা হয়েছে। আপনার কাছে একটু জানতে চাই যে ভাষা আন্দোলনে চট্টগ্রামের ভূমিকাটা কি, চট্টগ্রামের মানুষের কি প্রতিক্রিয়া ছিল 1952 সালে? ধন্যবাদ আপনাকে। আমরা 52-এর মহান ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা। আপনি ঠিকই বলেছেন, মহান ভাষা আন্দোলনের একটি বড় অংশ জুড়ে ছিল চট্টগ্রাম। আপনি বলেছেন যে ভাষা আন্দোলনের প্রথম কবিতাটি চট্টগ্রাম থেকে রচিত হয়েছিল। এটি রচনা করেছিলেন মাহবুবুল আলম চৌধুরী। মাহবুবুল আলম চৌধুরী চট্টগ্রামের রাউজানের গহিরার একজন সন্তান। 1947 সালে তিনি প্রবেশিকা পরীক্ষা অত্যন্ত কৃতিত্বের সাথে পাশ করে চট্টগ্রাম কলেজে ভর্তি হন। এরপরে পূর্ব পাকিস্তানের গভর্নর চট্টগ্রাম কলেজ পরিদর্শনে এসে তিনি উর্দু ভাষা রাষ্ট্রভাষা হবে সেই কথাটি যখন তার বক্তব্যে বলেছিলেন, তখন মাহবুবুল আলম চৌধুরী সহ বেশ কয়েকজন অত্যন্ত ক্ষোভে ফেটে পড়েন। এবং এরপরে আমরা জানি যে 1952 সালে যখন ভাষা আন্দোলনে সারা বাংলাদেশ জুড়ে উত্তাল, বিশেষ করে তরুণ সমাজ, সে সময়ে মাহবুবুল আলম চৌধুরী হারুনুর রশিদ, ডাক্তার কামাল উদ্দিন খান, খন্দকার মোহাম্মদ ইলিয়াস, একজন অ্যাডভোকেট আছেন, তারা সবাই মিলে সংগ্রাম পরিষদ গঠন করেন এবং এটি সম্ভবত বাংলাদেশে প্রথম সংগ্রাম পরিষদ ভাষা আন্দোলনের। এরপরে দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে যায়। 1952 সালের 21শে ফেব্রুয়ারি ঢাকায় যখন সংগ্রামী জনতার উপর গুলি চালানো হয়, তখন মাহবুবুল আলম অসুস্থ ছিলেন। তিনি জলবসন্তে আক্রান্ত ছিলেন, তার গায়ে জ্বর ছিল 104 মতো। তিনি তখন একেবারে শয্যাশায়ী।
এই খবর চট্টগ্রামে আসার পরে তিনি ক্ষোভে দুঃখে এই কবিতাটি লিখে ফেলেন। কিন্তু তার যে শারীরিক সামর্থ্য ছিল, তিনি নিজে লেখার তার অবস্থাটা ছিল না। ননীধর নামে তার একজন বন্ধু ছিলেন, তিনি বলেছেন মাহবুব আলম চৌধুরী ননীধর লিখেছেন। এরপরে আমরা দেখেছি 1952 সালের 22শে ফেব্রুয়ারি সে সংগ্রাম পরিষদ সমাবেশ করে 23 তারিখ এটি ছাত্র ধর্মঘট, সর্বাত্মক ছাত্র ধর্মঘট ঘোষণা করে। আমরা 23শে ফেব্রুয়ারি লালদিঘির ময়দানে মাহবুব আলম চৌধুরীর লেখা কাঁদতে আসিনি আমি ফাঁসির দাবি নিয়ে এসেছি সেই কবিতাটি আবৃত্তি করেন চৌধুরী হারুন রশিদ, যিনি সংগ্রাম পরিষদের একজন নেতা ছিলেন। এভাবে আমরা দেখেছি যে মাহবুব আলম চৌধুরীর এই ভাষা আন্দোলনের প্রথম কবিতাটি সারা দেশে ছড়িয়ে পড়ে এবং বিশেষ করে বাংলা ভাষাভাষী তরুণদের মাঝে এটা একটি চমৎকার সংগ্রামী চেতনা হিসেবে সবার মাঝে ছড়িয়ে পড়ে। ধন্যবাদ। আপনি চমৎকার বলছিলেন। আপনার এই কথা সত্যি যে শুধু চট্টগ্রামে নয়, মাহবুব আলম চৌধুরীর কাঁদতে আসেনি ফাঁসির দাবি নিয়ে এসেছি, এইটি আজকে বাংলাদেশ শুধু নয়, যারা বাংলা ভাষার খোঁজ খবর রাখেন সবার কণ্ঠে কণ্ঠে আজকে আবৃত্তি হয়ে থাকে। প্রিয় দর্শক, আমরা আবার স্টুডিও একে ফিরে এলাম। স্টুডিও একে আছেন আমাদের শিল্পী মামুন জাহিদ খান। আসুন তার কণ্ঠে শুনি ভাষার আরেকটি গান। আপনি কোন গানটি গাইবেন? ওই যে আপনি বলছিলেন যে ভাষার প্রতিরোধটা অনেক আগে শুরু হয়েছে, আন্তর্জাতিক এবং ধর্মীয় প্রতিরোধ। এই গানটি 1800 শতকের গান, রামনিধি গুপ্তের একটি গান ভাষা নিয়ে, নিধুবাবুর টপ্পা। তো এই গানটা গাওয়ার সময় আমিও ভেবেছি যে আমরা তো 52 থেকে জানি, তাহলে এত আগে কেন এরকম একটা হাহাকার ছিল? যেটা আমরা বলি যে এটা ভাষার লড়াইটি ছিল অনেক দিন, কিন্তু রাষ্ট্রভাষা আন্দোলন হয়েছে 1952 সালের 21শে ফেব্রুয়ারি। আসুন শুনি। নানান দেশের নানান ভাষা বিনে স্বদেশীয় ভাষা পুরে কি আশা নানান দেশের নানান ভাষা বিনে স্বদেশীয় ভাষা বিনে স্বদেশীয় ভাষা পুরি কি আশা নানান দেশের নানান ভাষা কত নদী সরোবর কিবা ফল চাতকীর কত নদী সরোবর কিবা ফল চাতকীর ধারা জল বিনে কভু ধারা জল বিনে কভু ঘুচে
স্বদেশীয় ভাষা পুরে কি আশা, নানান দেশের নানান ভাষা, বিনে স্বদেশীয় ভাষা, বিনে স্বদেশীয় ভাষা পুরে কি আশা, নানান দেশের নানান ভাষা। প্রিয় দর্শক, আমরা যে গান শুনলাম নিধুবাবুর টপ্পা, সেই নিধুবাবু এই যে সুর, এই সুরটাও কিন্তু নিয়ে এসছেন বাইরে থেকে, কিন্তু আমাদের নিজের করে দিয়েছেন। এইটি বাংলার সবচেয়ে বড় বৈশিষ্ট্য, বিভিন্ন জায়গা থেকে নানা কিছু আহরণ করে নিজের করে নেয়া। এই যে বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যই বাংলাকে বাঁচিয়ে রাখবে বহুকাল। প্রিয় দর্শক, আসুন আবার একটু আলোচনায় যাই। কথাশিল্পী সেলিনা হোসেন, তার কাছে জানতে চাইব যে আমাদের সাহিত্যে ২১-এর প্রভাব পড়েছে। ২১-এর পর, রাষ্ট্রভাষা আন্দোলনের পর আমাদের সাহিত্য একটি ভিন্ন বাঁক নিয়েছে। আপনি এই স্বাতন্ত্র্য নিয়ে একটু বলবেন। অবশ্যই আমাদের সাহিত্য একটি ভিন্ন বাঁক নিয়েছে। চর্যাপদের সময় থেকে শুরু করে ৪৭ পর্যন্ত বাংলার যে প্রধান স্রোতটি বহমান ছিল, ৪৭ পরবর্তী সময়ে এটা বাঁক নিয়েছে এই জন্য যে তখনকার পূর্ববঙ্গ পূর্ব পাকিস্তান হলো, একটি রাজনৈতিক প্রেক্ষাপট তৈরি হলো এবং বাংলা ভাষার বিরুদ্ধে তখনকার পাকিস্তান সরকার যে পদক্ষেপটা গ্রহণ করলো তার বিরুদ্ধে প্রতিরোধের জায়গা দাঁড়িয়ে গেল। আমরা আরেকটি জিনিস দেখেছি যে ১৯৪৯ সালে বাংলা বর্ণমালাকে আরবি হরফে লেখার প্রচলনের চেষ্টা করেছিল, সেটাও প্রতিহত করেছে ৫০-এর দশকের সেই সময়ের বুদ্ধিজীবীরা, ছাত্র সমাজ, লেখক, শিল্পী, সাহিত্যিক সবাই মিলে। আজকের দিনে আমরা যে প্রমিত বাংলা ভাষাটি ব্যবহার করছি, তখন বলা হয়েছিল বাংলার সঙ্গে উর্দু, পার্সি, আরবি ইত্যাদি শব্দ মিশ্রণ করে একটা জগাখিচুড়ি ভাষা তৈরি করা হবে। তাকে প্রতিরোধ করে আজকের যে প্রমিত বাংলা, সেই বাংলা ভাষাটা তখনই তৈরি করেছিলেন আমাদের সাহিত্যিকরা। আমার এখন যদি স্পষ্ট করে বলি যে ১৯৫৩ সালে প্রকাশিত হয়েছিল হাসান হাফিজুর রহমান সম্পাদিত ২১-এর যে সংকলনটি, সেখানে যে গল্প, কবিতা, যে বিভিন্ন প্রবন্ধ ছাপা হয়েছিল, সেটা ছিল আমাদের ভাষার, এখনকার ভাষার প্রচলিত ধারার একটি আদি নিদর্শন, যে আমরা কিভাবে প্রতিরোধের জায়গা তৈরি করে আমাদের ভাষাকে সমুন্নত করেছিলাম। আর সাহিত্যের জায়গা থেকে যদি বলি যে ৪৭ পরবর্তী সময় থেকে বাংলাদেশের জন্ম, এই পুরোটা সময় আমরা যে আর্থসামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক আন্দোলনের ভিতর দিয়ে গিয়েছি এবং পরিশেষে ৭১ সালে আমাদের মহান মুক্তিযুদ্ধ, সব কিছু কিন্তু সাহিত্যের উপাদান হয়েছে। সাহিত্যের উপাদান, এই সাহিত্যের উপাদান বাংলা ভাষা যারা বিশ্বের যে যেখানেই বসবাস করুক না কেন এই উপাদানের মধ্যে থাকেননি, সেই জন্য তারা এই উপাদান দিয়ে সাহিত্যের নতুন আঙ্গিক তৈরি করতে পারেননি। আমি যদি বলি ভাষা আন্দোলনের পটভূমিতে একটি উপন্যাস, একটি গল্প, একটি গান, একটি কবিতা রচিত হয়েছে, পৃথিবীর বিশ্বের যে বাঙালি যেখানেই থাকুন না কেন তিনি সেই কাজটি করতে পারেননি। আজকে যখন একটি উপন্যাস হবে, যখন একটি প্রবন্ধ হবে, কবর নাটক মনির চৌধুরী রচনা করেছেন। আমি একটু করে মনির চৌধুরীর কথা বলি যে যখন ১৯৪৭ সালের ডিসেম্বর মাসে করাচিতে বসে সিদ্ধান্ত হয়েছিল যে উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করা হবে, তখন তার প্রতিবাদে ৬ই ডিসেম্বর একটি সভা হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমতলায়। সেখানে বক্তৃতা করেছিলেন মনির চৌধুরী, প্রথম বক্তা ছিলেন তিনি। তারপরে ১৯৫৩ সালে তাকে যখন জেলে ছিলেন, সেখানে বসে তিনি রচনা করেছিলেন ভাষা আন্দোলনের পটভূমিতে তার অমর নাটক, তার নাম কবর। এবং ইতিহাসের সত্য যে এই দেশে তার কোনো কবর ওইভাবে রচিত হয়নি যে কবরে গিয়ে কেউ ফুল দিতে পারে, কারণ ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে যখন ১৪ই ডিসেম্বর বুদ্ধিজীবীদের অনেককে উঠিয়ে নিয়ে যাওয়া হয়, উঠিয়ে নিয়ে হত্যা করা হয় মনির চৌধুরীকে। যে নাটক তিনি লিখলেন কবর নামে, সেই কবর এই দেশে তার ওইভাবে নেই
গণকবরে হয়তো আছে, কোথায় তাকে ফেলেছে সেই খবর কেউ আর রাখতে পারেনি, খুঁজেও পায়নি। তো এইভাবে সাহিত্যের স্রোত আমরা যখন দেখব 61 সালে রবীন্দ্র জন্মশত বিতর্ক হলো, আমরা যখন দেখব যে 61 সালে শিক্ষা আন্দোলন হলো, 69-এর গণ অভ্যুত্থান, বঙ্গবন্ধু যে 6 দফা দাবি উত্থাপন করলেন, 71-এর মুক্তিযুদ্ধ, 70-এর একটি প্রবল জলোচ্ছ্বাস হয়েছিল এবং 70-এর নির্বাচনটা হয়েছিল। 70-এর নির্বাচন পাকিস্তান শাসন আমলের মধ্যে 24 বছরের সবচেয়ে প্রথম নির্বাচন। তো এই সব তথ্য যদি আমরা আমাদের সাহিত্যের উপাদান হিসাবে দেখি, তাহলে কিন্তু আমাদের সাহিত্য সেই স্বতন্ত্র বাঁকটি রচনা করেছে, যে স্বতন্ত্র বাঁক আর কোথাও রচিত হতে পারবে না। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা চমৎকার শুনছিলাম যে 1952 সালের যে ভাষা আন্দোলন, রাষ্ট্রভাষা আন্দোলন, তারপর থেকে ইতিহাসের বাঁক ফেরা, আর ইতিহাসের নানা বাঁকে বাঁকে যে পলি জমেছে, সেই পলিতে উর্বর সাহিত্য জন্মেছে। আর সেই উর্বরতা এখনও আমরা বহন করে চলছি, সেই উর্বরতায় আমরা এখনও ঋদ্ধ হয়ে চলছি। আমরা বিরতিতে যেতে চাই, কিন্তু বিরতি বোধ করি এখন ঠিকঠাক হবে না, কারণ একটি কবিতা না শুনলে আমাদের এই পর্বটি অসম্পূর্ণ থাকবে। সেটি হলো ওই যে বলা হলো চট্টগ্রামের মাহবুব আলম চৌধুরী, তার লেখা কবিতা কাঁদতে আসিনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি। প্রিয় দর্শক, আসুন সেই কবিতা আবৃত্তি শুনি তামান্না ডেইজির কণ্ঠে। তিনি আছেন স্টুডিও 2-এ, আসুন চলে যাই সেখানে। এখানে যারা প্রাণ দিয়েছে রমনার ঊর্ধ্বমুখী কৃষ্ণচূড়ার তলায়, যেখানে আগুনের ফুলকির মতো এখানে ওখানে জ্বলছে অসংখ্য রক্তের ছাপ, সেখানে আমি কাঁদতে আসিনি। আজ আমি শোকে বিহ্বল নই, আজ আমি ক্রোধে উন্মত্ত নই, আজ আমি প্রতিজ্ঞায় অবিচল। যে শিশু আর কোনোদিন তার পিতার কোলে ঝাঁপিয়ে পড়ার সুযোগ পাবে না, যে গৃহবধূ আর কোনোদিন তার স্বামীর প্রতীক্ষায় আঁচলে প্রদীপ ঢেকে দুয়ারে আর দাঁড়িয়ে থাকবে না, যে জননী খোকা এসেছে বলে উদ্দাম আনন্দে সন্তানকে আর বুকে জড়িয়ে ধরতে পারবে না, যে তরুণ মাটির কোলে লুটিয়ে পড়ার আগে বারবার প্রিয়তমার একটি ছবি চোখে আনতে চেষ্টা করেছিল, সেই অসংখ্য ভাই বোনদের নামে আমার হাজার বছরের ঐতিহ্যে লালিত যে ভাষায় আমি মাকে সম্বোধনে অভ্যস্ত, সেই ভাষা ও স্বদেশের নামে এখানে এই বিশ্ববিদ্যালয়ের উন্মুক্ত প্রাঙ্গণে আমি তাদের ফাঁসির দাবি নিয়ে এসেছি, যারা আমার অসংখ্য ভাই বোনকে নির্বিচারে হত্যা করেছে। প্রিয় দর্শক, এই যে দাবি, এই দাবি আমাদের সবার দাবি। সত্যি সেই দাবি নানাভাবে বাস্তবায়িত হয়েছিল, আমাদের প্রাণের দাবি। আমরা আছি চেতনা 21 এই অনুষ্ঠানে, আছেন আপনারা এনটিভির সাথে। প্রিয় দর্শক, আমরা বলছিলাম এই আয়োজনে নানাভাবে বলা হচ্ছিল যে আমাদের ভাষা, আমাদের সংস্কৃতি এবং আমাদের রাষ্ট্রভাষা আন্দোলন, সাথে সাথে ভাষার লড়াইটি বহু আগে ছিল, এখনো আছে। কিন্তু শাশ্বত যে বাংলাদেশ, শাশ্বত যে অনুভব, সেটি কেমন, আমাদের মনে কিভাবে আছে? প্রিয় দর্শক, আসুন মিথু কর্মকার তার কণ্ঠে শুনি একটি গান যেখানে এই শাশ্বত বাংলার ছবি আছে। বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, পূর্ণ হোক, পূর্ণ হোক, পূর্ণ হোক হে ভগবান। বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, পূর্ণ
প্রিয় দর্শক, আমরা রবীন্দ্রনাথের এই গান শুনলাম। রবীন্দ্রনাথ তার এই গানে যতবার বাঙালি কথাটা উচ্চারণ করেছেন, মনে হয় অন্য কোনো গানে এতবার এই বাঙালি শব্দটির উচ্চারণ নেই। এখানে বাংলার যে আলো বাতাস, তার যেমন স্নিগ্ধতা কামনা করা হয়েছে, একই অবস্থায় বাঙালির যে পারস্পরিক সম্পর্ক, যে সম্প্রীতি, সেটিও অক্ষুণ্ণ থাকুক সে প্রার্থনা হয়েছে। আর এটি তো বাঙালির সম্পদ, সবাইকে একসাথে নিয়ে থাকা, তার কাছে অন্য কোনো জাতি সম্প্রদায় যদি থাকে তাকেও বুকে নিয়ে থাকা। ২১-এর চেতনাও তাই। আর এ কারণেই ২১-এ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আমাদের বাংলাদেশেও এরকম রয়েছেন অনেক ক্ষুদ্র নৃগোষ্ঠী। তাদের যে ভাষার দাবি, তাদের যে ভাষার আকুতি, এই সব কিছুই কিন্তু ২১-এর যে চেতনা, এই চেতনার সাথে সম্পৃক্ত। প্রিয় দর্শক, আসুন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এই নিরিখে আমাদের ক্ষুদ্র নৃগোষ্ঠী, তাদের যে ভাষা, তাদের যে আকুতি, তার যে পরম্পরা বাঙালির সাথে থাকবার, সেটি বলবেন সেলিনা হোসেন। বাংলাদেশে ৪৫টিরও বেশি ক্ষুদ্র নৃগোষ্ঠী জাতিসত্তার মানুষ আছেন। তাদের ভাষা বৈচিত্র্য, তাদের সাংস্কৃতিক বৈচিত্র্য বাংলাদেশের জাতিসত্তার সঙ্গে মিলেমিশে প্রাণ বৈচিত্র্য তৈরি করেছে। এবং আমরা মনে করি তাদের এই প্রাণ বৈচিত্র্য আমাদের জন্য সেই কালচারাল ডাইভার্সিটি তৈরি করে, যে কালচারাল ডাইভার্সিটি আজকে বিশ্বজোড়া মানুষের একটি স্বপ্ন। আমাদের যে ভাষাগোষ্ঠী জনগণ আছে, আমার একটু বলি যে তাদের ভাষায়, মাতৃভাষায় শিক্ষাদানের একটি ব্যাপার গত ৩-৪ বছর আগে শুরু করেছে আমাদের সরকার, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। যে কমিটি থেকে এরা এইসব নিয়ে আলোচনা করে এবং মন্ত্রণালয়ে দাবি করেছে বিশেষভাবে। তো সেখানে 3টি জিনিস দেয়া হয়েছিল। একটি হলো যে সংখ্যায় সেই জাতিসত্তার মানুষ কত আছে, কারণ প্রচুর শিক্ষার্থী পাওয়া যাবে কিনা। দ্বিতীয় হলো যারা কারিকুলাম বানাবে সেই রকম মানুষ পাওয়া যাবে কিনা, শিক্ষিত মানুষ। আর তৃতীয়ত হলো পর্যাপ্ত শিক্ষক পাওয়া যাবে কিনা। এটা নিয়ে পরে যারা এই কাজটি করছিল তাদের সঙ্গে আমার একটু কথা হয়েছিল। তো তারা বলল যে আমরা 4টি জাতিগোষ্ঠীকে নির্বাচন করেছি যারা জনসংখ্যায় বেশি, যাদের মাতৃভাষায় বই করার জন্য আমাদের লোক পাওয়া যাবে এবং যাদের কাছ থেকে শিক্ষকও পাওয়া যাবে। তারা হলো চাকমা, মারমা, ত্রিপুরা, গারো এবং সাঁওতাল। আমার জানা মতে 4টি ভাষার বই তৈরি হয়েছে, কিন্তু সাঁওতাল ভাষাটায় হতে পারেনি, কারণ সাঁওতাল জনগোষ্ঠী নিজেদের মধ্যে একটু বিবাদে জড়িয়েছেন। তাদের একদল বলছেন যে যে বাংলা হরফ আছে সেটা ব্যবহার করবেন, আরেক দল বলছেন যে না, আমরা রোমান হরফটা ব্যবহার করব। এই নিয়ে তারা এখনও নিজেদের সমাধানে আসতে পারেনি, বিষয়টা স্থগিত হয়ে আছে। তো এইভাবে যদি আমরা এই জিনিসগুলোকে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে নিয়ে আসতে পারি, আমাদের শিশুরা, জনগোষ্ঠীর শিশুরা যদি নিজেদের মাতৃভাষাটা ক্লাস 5 পর্যন্ত অন্তত পড়ালেখা করে লিখতে ও বলতে পারে, তাহলে তাদের চর্চাটা তারা নিজেদের মধ্যে পরবর্তী সময়ে অব্যাহত রাখবে। কারণ সাহিত্য মানে দেশের মূলধারায় আসতে হলে তাকে তো বাংলা শিখতেই হবে, বড় চাকরিতে যেতে হলে, আদালতে যেতে হলে বা যে কোনো জায়গায় যেতে হলে, ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং শিখতে হলে। তো সেইখানে কিন্তু মাতৃভাষার মর্যাদাটা রক্ষা করার জন্য যেটুকু প্রয়োজনীয়তা, সেইটুকু প্রয়োজনীয়তা তাদের অধিকার আদায়ের একটি বড় দিক। আমরা মনে করি তাদেরকে এই অধিকারের জায়গাটা সমুন্নত রেখে তাদের মাতৃভাষাটা রক্ষা করা আমাদের জন্য একটি জরুরি দায়িত্ব। আমাদের সরকার যেন সেই ব্যবস্থাটা গ্রহণ করে অব্যাহত রাখেন এবং এটা যেন বন্ধ না হয়। কারণ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ইউনেস্কো যখন ঘোষণা করেছিল 1999 সালের 17ই নভেম্বর, তখন কিন্তু এটা একটা প্রধান বিষয় ছিল। ইউনেস্কো যখন গ্রহণ করে, আমাদের একদল বাঙালি তাদের ভ্যাঙ্কুভারে যারা ছিলেন, কানাডার ভ্যাঙ্কুভারে, তারা একটি সংগঠন করেছিলেন মাদার ল্যাঙ্গুয়েজ লাভার অফ দি ওয়ার্ল্ড। তা সেইখানে 10 জন নারী পুরুষ ছিলেন, তাদের বিভিন্ন দেশের ভাষা ছিল। তারা সেখানে একটি সম্মিলিত ভাষা নিয়ে জাতিসংঘে আবেদন করেন যে একটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হওয়া উচিত, যেন বিশ্বজুড়ে যত নৃগোষ্ঠী আছে, ছোট জনগোষ্ঠী আছে, তাদের ভাষাটা বিলুপ্ত হয়ে না যায়, সেটা যেন থাকে। তার কারণ এইটা দিয়ে যদি সেই দিবসটি আজকে আমাদের 21শে ফেব্রুয়ারি উদযাপন করার জন্য সে দেশের সরকারকে সচেতন করা এবং সে দেশবাসীকে সচেতন করা, যেন তোমরা তোমাদের জনগোষ্ঠীর ভাষাটাকে রক্ষা করার জন্য তোমরাও সহযোগিতা দেবে। তো এই জায়গা থেকে
আমরা মনে করি আমাদের দেশের জনগোষ্ঠী। একজন মানুষ আপনি যদি বা আমি যদি ওয়ানগালা অনুষ্ঠানে যাই গারোদের, তাহলে তার ভাষাটা হয়তো আমাকে স্পর্শ করবে, আমি বলতে পারবো না কথাটা, কিন্তু তার গানের সুরটি আমার হৃদয় স্পর্শ করে। আমি তার নৃত্য দেখে মনে করি এই বৈচিত্র্য তো আমার বাঙালি জনগোষ্ঠীর নৃত্যের মধ্যে নেই, সুতরাং একে রক্ষা করা আমাদের দায়িত্ব। ধন্যবাদ। আমরা সত্যি সংস্কৃতির যে আলাদা ভাষা আছে, আলাদা আবেদন আছে, তার কথাই শুনলাম। আমাদের যে সাংস্কৃতিক বৈচিত্র্য, এই সাংস্কৃতিক বৈচিত্র্য রক্ষা করাও এই ২১-এর চেতনার অংশ। যে কথা আমরা শুনলাম, গারোদের যে ওয়ানগালা উৎসব, সেই ওয়ানগালা উৎসবের ভাষা হয়তো আমরা বুঝবো না, কিন্তু তার যে সুরটি আছে, এই সুরটি আমাদের প্রাণ ছুঁয়ে দেবে। আর এই কারণেই আমাদের এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। প্রিয় দর্শক, এবার আমরা আমাদের স্টুডিও 2-এ চলে যাব আবৃত্তি শুনবার জন্যে। মজুমদার বিপ্লব আছেন সেখানে, তার কণ্ঠে শুনব একটি আবৃত্তি। এক মুঠো ফুল নিয়ে আমি উঠেছিলাম শহীদ মিনারের বেদিতে। তখনও সূর্য ওঠেনি। ফাল্গুনের হিমেল সকাল লেপ্টেছিল ফিকে অন্ধকারে। অজস্র অসংখ্য মানুষের ভিড় ঠেলে আমি এগিয়ে যাচ্ছিলাম। চারদিকের মৌনতা ভেঙে বাতাসে ভাসছিল ২১-এর গান। মিনারের বেদি তো নয়, যেন ফুলের পাহাড়। শহরের সবগুলো নার্সারির ফুল এসে জড়ো হচ্ছিল। আহা, ২১ আমার ভাষার দিন। আমার সামনে যে মেয়েটি ছিল, হাতে ছিল তার একগুচ্ছ লাল গোলাপ। কালো পাড়ের শাড়ি ছুঁয়ে যাচ্ছিল বেদির ইট। আমি দেখছিলাম চশমার আড়ালে তার চোখে দুঃখের প্লাবন। মেয়েটিকে বরকত বা সালামের বোন, অথবা রফিক বা জব্বারের মেয়ে? কিছু জিজ্ঞেস করার আগেই বেদিতে নুয়ে মেয়েটি রেখে দিল হাতের ফুলগুলো। তারপর ধীর পায়ে যেমন এসেছিল তেমনি নেমে গেল বেদি থেকে। আমার হাত কি কাঁপল, অথবা ঠোঁট? আমিও ফুলগুলো রাখলাম ফুলের সমুদ্রে। তারপর দাঁড়ালাম, আকাশের দিকে তাকালাম। কপালে নেমে আসা এলোমেলো চুলগুলো সরিয়ে দিলাম পেছনে। একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো বুক ছিদ্র করে বাইরের পৃথিবীতে। আমি বেদি থেকে নামবার জন্য পা বাড়ালাম, অথচ চলল না পা। অনড় পাথরের মতো থেমে গেল। মনে হলো ভালোবাসার পেরেক দিয়ে কেউ যেন শহীদ মিনারের বেদিতে আটকে দিয়েছে আমার পা। আর আমি সব মানুষ ছাপিয়ে উঁচু হতে হতে ছুঁয়ে নিলাম আকাশ। আমার কষ্টগুলো হামাগুড়ি দিয়ে নেমে গেল বেদি থেকে। আমার আর ঘরে ফেরা হলো না। ধন্যবাদ মজুমদার বিপ্লব। প্রিয় দর্শক, আমরা এবার স্টুডিও 1-এ আবার ফিরে এলাম। আমরা এবার গানে যাব। আমাদের সঙ্গে আছেন মামুন জাহিদ খান। আপনার কণ্ঠে শুনবো একটি গান। কোন গানটি আপনি গাইবেন? এই গানটি আমারই করা, মানে একটা ভাবনা থেকে যে আমি আসলে কেউ যদি আমার কাছে ২১ সম্পর্কে জানতে চায়, আমি কিভাবে বলবো ২১টাকে, তো ওই ভাবনার থেকে একটা গান লেখা আর কি। প্রিয় দর্শক, আসুন শুনি সেই নিজের ভাবনা থেকে উত্থিত যে গান, সেই গান সুরে সুরে। তো একটু বলতে চাই, এই গানটি যা মূল রেকর্ডের যিনি সঙ্গীত আয়োজন করেছিলেন, আজকে আমাদের দৌলত ভাই আছেন এখানে, আর তবলায় ছিলেন আমাদের মিলন দা এই গানটির সাথে আর কি। বলো
তো আমার প্রিয় সুখ কি, বলো তো আমার প্রিয় কষ্ট কি। শুধু সুখ নয়, শুধু কষ্ট নয়, সে যে আমার প্রিয় অহংকার। একুশ 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 দিয়েছে ভাষা, একুশ দিয়েছে ভাষা, একুশ দিয়েছে সবুজ শ্যামল এক নিষ্কণ্টক ভূমি। একুশ দিয়েছে যুদ্ধ, শহীদ মিনার উপহার, সমতার অধিকার, কথা বলার অধিকার, স্বদেশ মাটি আর মা, সবই আমার স্বপ্ন গর্ভায় একুশ। ভোরের লাল সূর্য, নির্মল সকাল, ক্লান্ত দুপুর, সতেজ বিকেল, তিমির রাত্রি আর নিরাপদ নিদ্রা, সবই আমার একুশ। চিরগর্বের একুশ। একুশ শুধু নয় বাংলাদেশের অমর কবি গীতিকার। একুশ শুধু নয় বাংলাদেশের অমর কবি গীতিকার। সে যে সারা বিশ্বের সকল ভাষার সফল রূপকার। একুশ শুধু নয় মুক্তিদূত, সকল ন্যায়ের হাতিয়ার, বেঁচে থাকার হাতিয়ার, শ্রেষ্ঠ জয়ের হাতিয়ার, সকল নিয়মের প্রতিবাদ, সবই আমার স্বপ্ন গর্ভায় একুশ। একুশ একুশ একুশ। প্রিয় দর্শক, আমরা শুনলাম যে গান, এই গানের মধ্যে একুশের কথা বারবার উঠে এলো এবং আমাদের অন্তরের অন্তরাতে যে সুর বাজে সেই সুর ধ্বনিত হলো। আমরা এবার আরেকটি কবিতা শুনব। প্রিয় দর্শক, আমাদের সঙ্গে আবৃত্তি শিল্পী আছেন তামান্না ডেইজি। তামান্না ডেইজির কাছে যাব একটি আবৃত্তি শুনবার জন্য। আচ্ছা, আমি এখন যে কবিতাটি আবৃত্তি করব, কোনো এক মাকে, আবু জাফর ওবায়দুল্লাহ, এবং কবিতাটি আমরা দুজন মিলে পড়ছি, বিপ্লবদা এবং আমি। কুমড়ো ফুলে ফুলে নুয়ে পড়েছে লতাটা, সজনে ডাঁটায় ভরে গেছে গাছটা।
আর আমি ডালের বড়ি শুকিয়ে রেখেছি। খোকা, তুই কবে আসবি? কবে ছুটি? চিঠিটা তার পকেটে ছিল, ছেঁড়া আর রক্তে ভেজা। মাগো, ওরা বলে সবার কথা কেড়ে নেবে, তোমার কোলে শুয়ে গল্প শুনতে দেবে না। বলো মা, তাই কি হয়? তাই তো আমার দেরি হচ্ছে। তোমার জন্যে কথার ঝুড়ি নিয়ে তবেই না বাড়ি ফিরব। লক্ষ্মী মা, রাগ করো না, মাত্র তো আর কটা দিন। পাগল ছেলে, মা পড়ে আর হাসে। তোর উপরে রাগ করতে পারি? উড়কি ধানের মুরগি ভাজে, নারিকেলের চিড়ে কোটে, এটা সেটা আরো কত কি। তার খোকা যে বাড়ি ফিরবে, ক্লান্ত খোকা। কুমড়ো ফুল শুকিয়ে গেছে, ঝরে পড়েছে ডাঁটা, পুঁই লতাটা নেতানো। খোকা এলি, ঝাপসা চোখে মা তাকায় উঠোনে, উঠোনে যেখানে খোকার সব শকুনিরা ব্যবচ্ছেদ করে। এখন মার চোখে চৈত্রের রোদ পুড়িয়ে দেয় শকুনিদের। তারপর দাওয়ায় বসে মা আবার ধান ভানে, বিন্নি ধানের খই ভাজে। খোকা তার কখন আসে, কখন আসে? এখন মার চোখে শিশির ভোর, স্নেহের রোদে ভিটে ভরেছে। প্রিয় দর্শক, আমরা যৌথভাবে যে আবৃত্তি শুনলাম, এটিও ওই সংকলনে বেরিয়েছিল 1953 সালে, যেটি কথাশিল্পী সেলিনা হোসেন বললেন যে 21শে ফেব্রুয়ারি আবু জাফর ওবায়দুল্লাহর এই কবিতাটি। প্রিয় দর্শক, এবার আমরা সরাসরি চট্টগ্রাম স্টুডিওতে যাব। চট্টগ্রাম স্টুডিওতে যথারীতি রয়েছেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জনাব কলিম সারোয়ার। জনাব কলিম সারোয়ার, আপনি শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আপনার কাছে আবার ফিরে এলাম একটি প্রশ্ন নিয়ে। সেটি হলো যে আমাদের 21-এর যে চেতনা, 21-এর চেতনার একটি বড় জায়গা হলো আমাদের আঞ্চলিক ভাষাগুলোকে রক্ষা করা। আঞ্চলিক ভাষার মধ্যে চট্টগ্রামের আঞ্চলিক ভাষার বৈচিত্র্য আছে, বিশিষ্টতা আছে। আপনার কাছে একটু জানতে চাই, এই যুগে, বিশেষ করে বিশ্বায়নের এই যুগে, চট্টগ্রামের আঞ্চলিক ভাষা তার স্বাতন্ত্র্য কতটা ধরে রাখতে পারছে? এখনও কি আগের মতোই আছে, নাকি এই আঞ্চলিক ভাষাতেও মিশেল ভাষা, মিশেল শব্দ ঢুকে পড়ছে? আপনি বলবেন। ধন্যবাদ আপনাকে। চট্টগ্রাম একটি বন্দর নগরী, বাণিজ্যিক রাজধানী, এবং আপনি জানেন যে চট্টগ্রাম একটি ১৫০০ বছরের ধারাবাহিক শহর। অব্যাহতভাবে এই শহরে বণিকরা এসছেন এবং বিভিন্ন ভাষার সংমিশ্রণে চট্টগ্রামের ভাষাটি গড়ে উঠেছে। আমরা ছোটবেলা থেকে যে ভাষায় কথা বলেছি, নিজেদের মধ্যে যে ভাব আদান প্রদান করেছি, সেটিকে আমরা চট্টগ্রামের আঞ্চলিক ভাষা হিসেবে আমরা ব্যবহার করে আসছি। একটা সময় ছিল, আমরা আরও যখন স্কুল কলেজে পড়তাম, তখন চট্টগ্রামের ভাষা বললে হয়তো নিজের মধ্যে একটু অনেকটা লজ্জাবোধ হতো। কিন্তু কালক্রমে চট্টগ্রামের এই ভাষার প্রতি যারা বাইরে আছেন, চট্টগ্রামের বাইরে যারা থাকেন, চট্টগ্রামে জন্ম, তাদের আগ্রহ অনেক বেড়েছে। আপনি দেখবেন ইদানিংকালে চট্টগ্রামে অনেকগুলো নাটক চট্টগ্রামের ভাষায় নাটক রচিত হয়েছে, চট্টগ্রামের অভিধান আছে, এবং চট্টগ্রামের মানুষ এই চট্টগ্রামের ভাষা নিয়ে আর অনেক বেশি কাজ করার জন্য নানামুখী পদক্ষেপ নিয়েছে। ইতিমধ্যে আপনারা হয়তো জানেন যে চাটগাঁ ভাষা পরিষদ নামে এটি ভাষা পরিষদও গঠিত হয়েছে, এবং এতে অনেক গবেষক কাজ করছেন। এখানে আপনাকে আরেকটু বলে রাখি, আমরা সর্বস্তরে বাংলা ভাষার প্রয়োগের কথা যে বলছি, এক্ষেত্রে আমি একটু চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে ধন্যবাদ দিই, চট্টগ্রাম বিশেষ করে মেয়র আজম নাসির উদ্দিনকে। তিনি এই মাসের প্রথম সপ্তাহে ঘোষণা দিয়েছেন যে চট্টগ্রামের সমস্ত সাইনবোর্ডগুলো, নগরীর সাইনবোর্ডগুলো
যেন বাংলা ভাষায় লেখা হয়। যদি কোথাও প্রয়োজন হয় ছোট করে ইংরেজিতে সেটি সাইনবোর্ডে উল্লেখ করা যাবে। এটা আমার কাছে অত্যন্ত আশাবাদের একটা জায়গা। আমি মনে করি সর্বস্তরে বাংলা ভাষার যে প্রয়োগের এবং প্রচলনের জন্য আমরা বলে থাকি, সেই বিষয়টি আমরা এবার নিশ্চয়ই পূর্ণ করতে পারবো। আমরা আপনি আশা করছি একটু যে আপনার কাছে একটু জানতে চাইছিলাম যে আঞ্চলিক ভাষাতে প্রভাবটা কেমন পড়েছে এই বিশ্বায়নের? যেমন আঞ্চলিক ভাষাতে কি খুব করে ইংরেজি শব্দ ঢুকে পড়ছে, খুব করে কি প্রমিত শব্দ ঢুকে পড়ছে? আগে থেকে যে শব্দগুলোর প্রচলন এবং প্রয়োগ ছিল এর চেয়ে খুব বেশি প্রভাব পড়েনি। বিশেষ করে আমরা চট্টগ্রাম, আমরা যারা চাটগাঁওবাসী, আমরা যারা চিটাগনিয়ান বলি নিজেদেরকে, আমরা আমাদের সেই আঞ্চলিক ভাষাটাকে অত্যন্ত গর্বের সাথে, অহংকারের সাথে ধরে রাখতে চাই এবং চেষ্টা করি এখানে যেন সংমিশ্রণটা অনেক কমানো যায়। আপনার কাছে একটা অনুরোধ করতে চাই, ঠিক নিখাত চট্টগ্রামের ভাষা, আপনি যেটাকে বললেন চিটাগনিয়ান ভাষা, সেই ভাষায় কি কিছু আমাদের শোনাবেন? আপনার কথা শুনবেন সারা বিশ্বের মানুষ, একটু যদি শোনান। আমি যদি আপনাকে জিজ্ঞেস করি আপনি কেমন আছেন, অনেক আছেন, ভালো আছেন নি, মানে ভালো আছেন নাকি? দুর্বোধ্য মনে হলো, অনেকের কাছে দুর্বোধ্য মনে হলেও আসলে যখন আপনি একটু করে শুনবেন এবং উপলব্ধি করার চেষ্টা করবেন, আপনার মনে হবে যে চট্টগ্রামের ভাষাটা বেশ মধুরই। বিশেষ করে আমাদের যারা চিটাগনিয়ান আছে আমাদের অত্যন্ত মধুর লাগে। এবং আমরা যারা চিটাগনিয়ান আছে, আমরা ঢাকায় গেলে অথবা দেশের বাইরে গেলেও আমরা নিজেদের মধ্যে চিটংয়ের ভাষায় আমরা কথা বলি, আঞ্চলিক ভাষায় কথা বলি, এবং এটা আমাদের অহংকারের জায়গা। ধন্যবাদ কলিম সারোয়ার। আপনার সঙ্গে একটু কথা বলবেন কথা সাহিত্যিক সেলিনা হোসেন। খুব আপনি বলুন। আমি আমার একটা অভিজ্ঞতার কথা, একটু ওনার কথা শুনে আমার মনে হলো এটা আমাদের দর্শকরা জানতে পারেন যে আমার একটি উপন্যাস আছে পোকামাকড়ের ঘর বসতি। এটা সরকারি অনুদানে চলচ্চিত্র হয়েছিল এখন থেকে প্রায় 15 বছর আগে। তো আমি উপন্যাসটা লেখার সময় সেটা চট্টগ্রামের ওই টেকনাফ, সাপরিদ্বীপ এইসবের পটভূমিতে জেলে জীবন নিয়ে লেখা। তো আমি সংলাপগুলো করেছিলাম আমাদের বাংলা একাডেমিতে। আমার সহকর্মী যারা ছিলেন, গায়িকা শিল্পী কল্যাণী ঘোষ, সুব্রত বড়ুয়া, তপন চক্রবর্তী, এদেরকে ধরে আমি সংলাপগুলো চট্টগ্রামের ভাষায় করেছিলাম। যখন এটা চলচ্চিত্র হলো, চলচ্চিত্র পরিচালক ছিলেন আখতারুজ্জামান, তিনি এটা করলেন। অভিনয় শিল্পী ছিলেন ববিতা আলমগীর, ছিলেন খালেদ খান, সবাই মিলে করেছে। আমি যেটা বলতে চাচ্ছি, চট্টগ্রামের মানুষ কত সচেতন তাদের আঞ্চলিক ভাষা নিয়ে। চলচ্চিত্রটি যখন চট্টগ্রামে মুক্তি পেল, ঢাকায় যখন মুক্তি পেয়েছে বা অন্য জেলায় কোনো প্রতিক্রিয়া হয়নি, তখন দেখা গেল যে ওইখানে প্রতিক্রিয়া হচ্ছে এবং দর্শকরা হলের সামনে একদম প্রতিবাদ করছে যে এই চলচ্চিত্র এখানে চলতে পারবে না, কারণ উচ্চারণের ভুল হচ্ছে অভিনয় শিল্পীদের। স্বাভাবিকভাবে এত কঠিন উচ্চারণ করা তাদের পক্ষে সম্ভবও ছিল না। তারা বলছে এই চলচ্চিত্রটা নামিয়ে ফেলা হোক। তারপরে দর্শকদের ওই অনুরোধে চলচ্চিত্রটা নামিয়ে ফেলা হয়েছিল হল থেকে। আমি এই সচেতনতার জায়গাটা বলছি। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনার এই কথাতে আমার মনে হচ্ছে যে আমরা চট্টগ্রামের মানুষ চট্টগ্রামের ভাষাকে কত বেশি ভালোবাসে, আঞ্চলিক ভাষাকে। আপনাকে ধন্যবাদ। হ্যাঁ, আপনাকেও ধন্যবাদ। আপনি আমাদের সঙ্গে ছিলেন কলিম সারোয়ার, আপনি অনেকক্ষণ কথা বললেন, আপনার সেই চট্টগ্রামের কথা আমরা শুনতে পারলাম। মূল কথাটা হচ্ছে যে এইটি শুধু চট্টগ্রামের মানুষ হিসেবেই আপনি গর্বিত হবেন তা নয়, বিষয়টি হলো আমাদেরও গর্বের বিষয়। কারণটি হলো যে আমরা ওইটি বলতে চাই যে প্রত্যেক আঞ্চলিক ভাষার স্বাতন্ত্র্য আছে, নিজের বৈশিষ্ট্য আছে। সিলেটের যে আঞ্চলিক ভাষা, রংপুরের যে আঞ্চলিক ভাষা, বরিশালের যে আঞ্চলিক ভাষা, চট্টগ্রামের যে আঞ্চলিক ভাষা, আমি 4টা দিকের কথা বললাম। এরপরেও বাংলাদেশের ভেতরে ভেতরে অনেক অঞ্চল আছে নিজের যে ভাষা, এই ভাষার স্বাতন্ত্র্যগুলো যদি থাকে, যদি রক্ষা করা যায়, তাহলেই কিন্তু আমাদের বাংলা ভাষা ঋদ্ধ হবে। আর এইটি এখন দাবি উঠেছে যে আমাদের প্রত্যেক জেলায় জেলায় যে আঞ্চলিক ভাষা আছে তার একটি করে অভিধান হওয়া দরকার। শুধুই আঞ্চলিক ভাষা, বাংলাদেশের আঞ্চলিক ভাষার অভিধান আছে, যদিও সেটি সম্পূর্ণ নয়, কিন্তু জেলায় জেলায় যে অঞ্চলের ভাষা আছে তারও একটি করে অভিধান হওয়া দরকার। সেটি কবে শুরু হবে আমরা জানি না, কিন্তু দাবি তো উঠেছে।
আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্যে। প্রিয় দর্শক, আমরা কথা শুনলাম, কথা শুনতে শুনতে আঞ্চলিক ভাষার কথা শুনলাম, আঞ্চলিক ভাষা নিয়ে অভিজ্ঞতা শুনলাম। সেলিনা হোসেন বললেন তার চলচ্চিত্র নামিয়ে ফেলতে হয়েছিল। এই যে তিনি নিজের লেখা গল্প থেকে, উপন্যাস থেকে যে ছবিটি হয়েছিল, চলচ্চিত্রটি হয়েছিল, তার সম্পর্কে ইতিহাসের তথ্যটুকু জানালেন। আজকের এই আয়োজনে এটিও বোধ করি ২১-এর চেতনারই অংশ হয়ে থাকলো। প্রিয় দর্শক, আমরা এবার সরাসরি গানে চলে যাব। মিতু কর্মকার আছেন, তাকে জিজ্ঞাসা করি কি দিয়ে শুরু হবে এই অংশ। ভাষার গান দিয়েই শুরু হচ্ছে, আর গানটি গেয়েছেন মূল শিল্পী হচ্ছে শ্রদ্ধেয় সাবিনা ইয়াসমিন গাওয়া, আর গানটি একদম পুরোপুরি ভাষার গান, ভাষার কথা, ভাষাকে ভালোবাসার কথা। প্রিয় দর্শক, আসুন শুনি মিতু কর্মকারের কণ্ঠে। ও আমারি বাংলা ভাষা, এই আমার দুঃখ ভোলানো, বুক জোড়ানো, লক্ষ মনের লক্ষ আশা। ও আমারি বাংলা ভাষা,
ভাষা প্রিয় দর্শক, আমরা বাংলা ভাষার জন্য যে আকুতি, এই আকুতি শুনলাম গানে গানে সুরে সুরে। আমরা এবার স্টুডিও 2-এ চলে যাব। সেখানে ডেইজি রয়েছেন, আবৃত্তি শিল্পী। তার কাছে ছেড়ে দিই তারই পছন্দের কবিতা এবার আমরা শুনব। প্রিয় দর্শক, আসুন স্টুডিও 2-এ। আবৃত্তি করছি মহাদেব শাহর একটি অতি পরিচিত কবিতা, 21-এর গান। 21 মানেই আসছে, সালাম ফিরে আসছে, বরকত ফিরে আসছে, তাজুল ফিরে আসছে। 21 মানেই মুক্তিযুদ্ধ ফিরে আসছে, সেই সাহসে বুক পেতে দেয়া তারুণ্য ফিরে আসছে। তারুণ্যের চোখে দুর্জয় শপথ ফিরে আসছে, শহীদেরা ফিরে আসছে, স্বাধীনতা ফিরে আসছে, বাংলাদেশ ফিরে আসছে। এই পদ্মা মেঘনার দেশে আবার 52 আসছে, 69 আসছে, 71 ফিরে আসছে। 21 মানেই আসছে, স্বপ্ন আসছে, ভবিষ্যৎ আসছে। 21 মানে অতীত নয় আগামী, মৃত্যু নয় জন্ম। 21 মানে শাশ্বত বাংলার হিজল তমাল, ভাটিয়ালি গান, শাপলা ফোটা দিঘি, পদ্মা নদীর মাঝি, ঢাকার উন্মুক্ত রাজপথ, দীর্ঘ মিছিল, নগ্ন পায়ে পথ হাঁটা। সারাদিন আমি কি ভুলিতে পারি? 21 মানে আসছে, সালাম আসছে, বরকত আসছে, তাজুল আসছে। মায়ের অশ্রু ভেজা চোখে আবার আশার ঝিলিক ফিরে আসছে, পিতার তপ্ত বুকে আবার বিশ্বাস ফিরে আসছে, সন্তানের ম্লান চোখে আবার স্বপ্ন ফিরে আসছে। 21 মানে আসছে, আসছে, আসছে। এই 21-এ তাজুল ফিরে আসছে, শোষণের বিরুদ্ধে কঠিন প্রতিবাদ আসছে, সম্মিলিত সংগ্রাম আসছে, পুঁজিবাদের জন্য চরম আঘাত আসছে। 21 মানে আসছে, বাংলা ভাষার দিন আসছে, কৃষ্ণচূড়া পলাশের দিন আসছে, দুনিয়া কাঁপানো দিন আসছে। এই 21 মানে মাঠ ভরা পাকা ধানের গন্ধ, নদীতে রূপুলি মাছ, পালির নৌকো। 21 মানে দিগন্ত জোড়া আগামী দিনের স্বপ্ন। 21 মানে জয়নুলের ছবি, নজরুলের কবিতা, হৃদয় মথিত রবীন্দ্রনাথের গান। 21 মানে আমার সোনার বাংলা। 21 মানে পয়লা বৈশাখ। 21 মানে শহীদের পায়ের শব্দ। 21 মানে অজর, অমর, অবিনশ্বর। 21 মানে আসবে, 21 মানে আসছে, শহীদেরা আসছে, স্বাধীনতা আসছে, বাংলাদেশ আসছে। 21 মানে আসছে, সালাম আসছে, বরকত আসছে, তাজুল আসছে, বরকত আসছে, সালাম আসছে, তাজুল আসছে। আর হ্যাঁ, 21 মানেই আমাদের শপথ নেবার দিন, কারণ সেদিন সালাম আসেন, বরকত আসেন। বাঙালির নানা সংকটে, নানা সমস্যায়, নানা বিপদে আপদে আমরা কিন্তু হাজির হই আমাদের শহীদ মিনারে। আর শহীদ মিনার আমাদের পথ দেখায়, আমাদের সমস্ত সংকট থেকে উত্তরণ হয় 21 মিনারে শপথের মধ্য দিয়ে। প্রিয় দর্শক, এ যুগে তরুণ যারা, তারা কিভাবে 21-এর চেতনাকে ধারণ করেছে, কিংবা 21-এর চেতনা কিভাবে ছড়িয়ে গেছে দিক থেকে দিগন্তে, বিশ্বে। বাংলা ভাষা আজকে কোথায় কোথায় রয়ে গেছে, পাঠ্যতালিকাই হোক, কোন কোন ক্ষেত্রে। আসুন সেলিনা হোসেন, তার কাছে যাই। তিনিই বলবেন এই যে চেতনার প্রবহমানতা আর বাংলা ভাষা বিশ্বের বুকে ছড়িয়ে আছে কোথায় কোথায়। বিশ্বের বুকে বাংলা ভাষা অনেক জায়গায় পাঠ্য হিসেবে আছে। যেটা আমরা জানি যে চীনে বেজিং বিশ্ববিদ্যালয়ে ডন ইয়ানজন, যিনি এবার বাংলাদেশে এসেছিলেন অমর 21 গ্রন্থমেলা উদ্বোধনের অতিথি হয়ে, তিনি কিন্তু রবীন্দ্রনাথ অনুবাদ করেছেন, অনেক বই অনুবাদ করেছেন, এবং রবীন্দ্রনাথ আমি জানি তাকে রবীন্দ্রভারতী ডিলিট উপাধি দিয়েছিল।
এই যে বাংলা ভাষার চর্চাটা তিনি বলেন, বয়সও হয়ে গেছে, তিনি বলেন যে আমি ছড়িয়ে দিতে চাই বাঙালির ভাষার প্রাণের জায়গাটা অনেক বেশি স্ফুরিত হয় তাদের কাব্য সাহিত্যে সব জায়গায়। আমরা নিজে ব্যক্তিগতভাবে আমি একবার গিয়েছিলাম জাপানের যেটা আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়, বিভিন্ন ভাষার বিভাগ আছে, ওখানে বাংলা ভাষার বিভাগও আছে, সেখানে বাংলা ভাষা পড়ানো হয়। আবার আমি দেখেছি ফ্রান্সের একটি ইনস্টিটিউট আছে, সেখানে বাংলা ভাষার একটি বিভাগ আছে, সেই বিভাগে বাংলা ভাষা পড়ানো হয়। দেখেছি আমেরিকার শিকাগোতে ওকটন কমিউনিটি কলেজে ঠিক বাংলা হিসাবে নয়, কিন্তু সাউথ এশিয়ান লিটারেচার হিসাবে বাংলাকে সেখানে একটি পাঠ্যসূচিতে ওরা নিয়েছে। আমি হিউস্টনে দেখেছি যে ওখানকার যারা বাঙালি আছেন তারা চাচ্ছেন বাংলা ভাষাকে বিশ্বের দরবারে নিয়ে আসার জন্য তারা অনুবাদের ব্যবস্থা করছেন এবং অনেক অনুবাদ করে বই করে তারা প্রচারের চেষ্টা করছেন। এভাবে যদি আমরা দেখি তাহলে বলবো যে বাংলা আমাদের একটি আন্তর্জাতিক মাত্রা পাচ্ছে বিভিন্নভাবে, শুধু সে কারণে নয়। 1913 সালে রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি কাব্যের জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন, বাংলা ভাষার কবি। 1974 সালে বঙ্গবন্ধু জাতিসংঘে ভাষণ দিয়েছিলেন সেপ্টেম্বর মাসে বাংলা ভাষায়। এভাবে ভাষার মর্যাদাটা সরকারিভাবে বেসরকারিভাবে নানাভাবে প্রতিষ্ঠিত হচ্ছে এবং হয়েছে আগেও। তো আমরা মনে করি আমাদের এ সময়ের তরুণ তারা তাদের ভাষার মর্যাদার জন্য যদি কোনো অবমাননা হয় তারা নিজেরাই সেই কণ্ঠে উচ্চারণ করবে, কাঁদতে আসেনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি। আমি মনে করি আমাদের এই প্রজন্মের হাতে আমাদের মাতৃভাষার মর্যাদা আরও বিশ্বের নানা জায়গায় যাবে। তারা তাদের চেতনা নিয়ে ভাষাকে সমুন্নত করবে, বড় করবে এবং আমাদের গৌরবের জায়গাটাকে বহন করবে তাদের মাঝে। ধন্যবাদ, আপনি চমৎকার বললেন। প্রিয় দর্শক, সেটি বড় কথা। আর সবচাইতে বড় যে দাবি সেটি হলো অর্থনীতির সাথে বাংলা ভাষাকে যুক্ত করতে হবে। যদি মানুষ বোঝে যে বাংলা ভাষায় পড়াশুনো করলে সে ভালোভাবে বেঁচে থাকতে পারবে, অর্থনৈতিকভাবে তার কষ্ট হবে না, তাহলে কিন্তু বাংলা ভাষাকে প্রাণ দিয়ে ধারণ করবে এই বাঙালি, এমনকি বহির্বিশ্বেও ছড়িয়ে যাবে। সে অন্য আলোচনা অন্য কোনো খানে করা যাবে আরও বিস্তৃতভাবে। এবার আমরা চলে যাই আমাদের স্টুডিও 2-এ, সেখানে আছেন মজুমদার বিপ্লব। তার কণ্ঠে শুনি একটি আবৃত্তি। প্রিয় দর্শক, মজুমদার বিপ্লবের কণ্ঠে শুনব একটি আবৃত্তি। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি? ছেলেহারা শত মায়ের অশ্রু গড়ায় ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি? আমার সোনার দেশের রক্তে রাঙানো ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি? জাগো নাগিনীরা, জাগো নাগিনীরা, জাগো কাল বসেখিরা, শিশু হত্যার বিক্ষোভে আজ কাঁপুক বসুন্ধরা। দেশের সোনার ছেলে খুন করে রুখে মানুষের দাবি, দিন বদলের ক্রান্তি লগনে তবু তোরা পার পাবি না, 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 না। খুন রাঙা ইতিহাসে শেষ রায় দেওয়া তারি 21শে ফেব্রুয়ারি, 21শে ফেব্রুয়ারি। সেদিনও এমনই নীল গগনের বসনে শীতের শেষে রাত জাগা চাঁদ চুমু খেয়েছিল হেসে। পথে পথে ফোটে রজনীগন্ধা, অলকনন্দা যেন। এমন সময় ঝড় এলো, এক ঝড় এলো খেপা বুনো। সেই আঁধারের পশুদের মুখ চেনা, তাহাদের তরে মায়ের বোনের ভাইয়ের চরম ঘৃণা। ওরা গুলি ছোড়ে দেশের প্রাণে, দেশের দাবিকে রোখে। ওদের ঘৃণ্য পদাঘাত এই বাংলার বুকে। ওরা এই দেশের নয়, দেশের ভাগ্য ওরা করে বিক্রয়। ওরা মানুষের অন্ন বস্ত্র শান্তি নিয়েছে কাড়ি 21শে ফেব্রুয়ারি, 21শে ফেব্রুয়ারি। তুমি আজ জাগো, তুমি আজ জাগো 21শে ফেব্রুয়ারি। আজও জালিমের কারাগারে মরে বীর ছেলে বীর নারী। আমার শহীদ ভাইয়ের আত্মা ডাকে, জাগো মানুষের সুপ্ত শক্তি, হাটে মাঠে ঘাটে বাঁকে। দারুণ ক্রোধের আগুনে আবার জ্বালবো ফেব্রুয়ারি, 21শে ফেব্রুয়ারি, 21শে ফেব্রুয়ারি।
21শে ফেব্রুয়ারি। প্রিয় দর্শক, সত্যি 21শে ফেব্রুয়ারি আমাদের চেতনার অগ্নি মশাল। এই 21শের যে পরম্পরা, এই পরম্পরায় আজকে 21শের ভূমিকা কি খুব সংক্ষেপে জানতে চাইব আজকের অতিথির কাছে। সেলিনা হোসেন, আপনি যদি বলেন। আমি যখন এই কবিতাটি শুনছিলাম বিপ্লবের কণ্ঠে, তখন আমার মনে হচ্ছিল আমরা সবাই দেখেছি যে সিয়েরা লিওনে এই গানটি গাওয়া হচ্ছে, আমার ভাইয়ের রক্তে রাঙানো। আফ্রিকার একটি দেশ, একটি ভিন্ন সংস্কৃতি, একটি ভিন্ন মানুষের জায়গা, তাদের দ্বিতীয় ভাষা হয়েছে, রাষ্ট্রের দ্বিতীয় ভাষা হয়েছে বাংলা। সুতরাং আজকে যদি আমরা 21কে এভাবে স্মরণ করি, আমাদের বাংলা ভাষা, আমাদের এই প্রজন্ম, আমাদের এই প্রজন্মের 21শের চেতনা সবটুকু নিয়ে আমরা অনেক বড় জায়গায় যাব এবং আমরা আশা করব আমাদের প্রজন্ম আমাদের সেখানে নিয়ে যাবে, তাতে কোনো তারা পিছিয়ে থাকবে না। ধন্যবাদ আপনাকে, আপনি আমাদের সঙ্গে ছিলেন, অনেকক্ষণই ছিলেন। আপনি বাংলাদেশে এখন যারা গদ্য লিখছেন, আমাদের সেই প্রাতঃস্মরণীয় আপনি, আপনাকে আমরা স্মরণ করি। আপনার লেখার মধ্যে, বিশেষ করে আপনার লেখায় 21শের যে চেতনা যেভাবে প্রতিফলিত হয়েছে, 21কে সামনে রেখে আপনি উপন্যাস লিখেছেন। আমাদের সঙ্গে থাকবার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা এবার আমাদের দুজন শিল্পী যে আছেন তাদের কাছে একটু জানবো। তারা দুজনেই একেবারেই তরুণ, তাদের কাছে জানবো, বিশেষ করে মিতু কর্মকার, তার কাছে একটু শুনে নিই। কণ্ঠে তো শুনলাম, মুখে শুনি 21শের চেতনাকে ধারণ করবার ক্ষেত্রে তাদের যে প্রত্যয় কতটুকু। বাংলা শব্দটার মানে প্রথমে যেটা বলতে হয়, আমি বাঙালি আর আমার ভাষা হচ্ছে বাংলা। বাংলায় কথা বলতে ভালোবাসি, যে গানটি গাইছি সেটাও বাংলা। আর আমাদের সময় বা আমরা যারা আছি, আমার কাছে মনে হয় যে আমাদের সময়কার যারা গান গাইছে তারা সবাই গানটা শিখে গাওয়ার চেষ্টা করছে, তারা বাংলা গানটা করার চেষ্টা করছে। সঙ্গে মানে যে আমি যেই ইনস্ট্রুমেন্টেই রাখি না কেন, রবীন্দ্রনাথ ঠাকুরের গান যদি আমি গিটার দিয়েও গাই না কেন, সেখানেও বাংলা থাকছে। বাংলাকে আমরা ধারণ করি, বাংলাকে নিয়েই আমরা চলছি। আর বাংলা হচ্ছে অস্তিত্ব, বাংলা ছাড়া তো আমি চলতে পারবো না। আমি পুরোটাই একদম অন্তঃসার শূন্য বাংলা ছাড়া, আমার অস্তিত্ব বাংলা। হ্যাঁ, ধন্যবাদ, আপনি ভালো বললেন। আমরা একটু মামুন আপনার কাছে একটু জানতে চাই, আপনার কি অনুভব? এই যে আজকে এখানে বসে আছি, আমরা সবাই মিলে আবৃত্তি শুনছি, গান করছি, কথা শুনছি একটা স্বাধীন দেশে। তো সব কিছুর মূলই তো আসলে 21। তা আমাদের অস্তিত্ব, আমাদের ভালোবাসা, ভালো লাগা, বাস করা, সব কিছুর মূলে আমি আসলে 21কে পাই। প্রিয় দর্শক, আমাদের আয়োজনের একেবারে প্রাণ থেকে আমরা, আমাদের চেতনায় 21 এই আয়োজন, আপনারা অনেকক্ষণ আমাদের সঙ্গে ছিলেন, কিন্তু আমাদের শেষ হয়েও হইল না শেষ। সেই যে কথাটি, ওই কথাটি আবার মনে করিয়ে দিই। কিন্তু তার আগে স্মরণ করব, শ্রদ্ধা করব আবার আমাদের 21শের শহীদদের, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি ভাষা, আমরা পেয়েছি দেশ। প্রিয় দর্শক, আজকে যারা ছিলেন তাদেরকে সবাই আমরা ধন্যবাদ জানাই, এবং আমাদের সঙ্গে আপনারা ছিলেন, আপনাদেরও ধন্যবাদ জানাই। কিন্তু আমরা আয়োজন শেষ করব মামুনের একটি গান শুনতে শুনতে। প্রিয় দর্শক, যে গানে থাকবে আবার সেই ভাষার প্রতি দরদ, থাকবে চেতনায় 21, তারই প্রবহমানতা। আমাদের সঙ্গে থাকবার জন্য আপনাদের অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা, শ্রদ্ধা জানাই। এনটিভির সঙ্গে থাকবার জন্যে ধন্যবাদ জানাই, আর আবার শ্রদ্ধা জানাই আমাদের 21শের শহীদদের। প্রিয় দর্শক, আসুন মামুনের গান শুনতে শুনতে আমাদের অনুষ্ঠানের প্রান্তিকে আমরা পৌঁছাই। গাইবেন মামুন জাহিদ খান। রাষ্ট্রভাষা আন্দোলন কোহরিলি রে বাঙালি, তোরা ঢাকা শহর রক্তে ভাসাইলি, তোরা ঢাকার শহর রক্তে ভাসাইলি। রাষ্ট্রভাষা
আন্দোলন করিলি রে বাঙালি, তোরা ঢাকার শহর রক্তে ভাসাইলি। আহিসা খোয়াইছি পরাণ, মাই সে জানে পুতের বেদন, হায় হায় মাই সে জানে পুতের বেদন, যার কলি যার জান রে বাঙালি, তোরা ঢাকার শহর রক্তে ও বাঙালি, ও ইংরেজ যুগে হাঁটুর নিচে চালাইছে গুলি, স্বাধীন দেশে ভাইয়ে ভাইয়ে হায় রে